আন্দোলনের সূচনা কোটা সংস্কার নিয়ে, পরে তা পৌঁছায় এক দফায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি। ধাপে ধাপে আন্দোলন এক দফায় পৌঁছানোর কোনো গোপন লক্ষ্য আগে থেকেই ছিল কি? এ নিয়ে প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নানা প্রশ্নের খোলামেলা জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি জানান, প্রাথমিক বাসনা ছিল তাদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তিকে সারা বাংলাদেশে বিস্তৃত করা, ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের সুযোগ তৈরি এবং কিছু নেতৃত্ব তুলে আনা। তবে দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল সরকারের পতন। এজন্য প্রথমে দরকার ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তিকে শক্তিশালী করা, তারপর রাজনৈতিক আবির্ভাব। সে লক্ষ্যেই 5 জুন থেকে 1 জুলাই পর্যন্ত ছাত্র শক্তির সদস্যরা সারা দেশে আন্দোলনের সাংগঠনিক বিস্তার ঘটান। অনেক রাজনৈতিক দল ও বুদ্ধিজীবীর কাছে গিয়েও 14 জুলাই পর্যন্ত কোনো সমর্থন পাননি, যদিও অভিনব কর্মসূচির কারণে আন্দোলনে শক্তি বাড়ছিল। বড় একটি ছাত্র নাগরিক আন্দোলন করার ভাবনা আসে। লক্ষ্য 2026 সাল থাকলেও সুযোগ তৈরি হয়ে যায় এবছরই। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তির যে বয়ান আওয়ামী লীগ তৈরি করেছে, সেটি টিকিয়ে রেখে আওয়ামী লীগকে কখনোই পরাজিত করা যাবে না। এ বিষয়টি স্পষ্ট ছিল মাহফুজ আলমদের কাছে। প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আওয়ামী লীগ জনগণের একটা উল্লেখযোগ্য অংশকে শত্রু বানিয়ে রেখেছিল, বাংলাদেশকে বিভক্ত রেখেছিল ভাবাদর্শ আর সাংস্কৃতিক বিভাজক রেখায়। এই বিভাজক রেখাকে মুছে ফেলতে চেয়েছিলেন তারা। সাক্ষাৎকারের এক পর্যায়ে জুলাই আগস্টের লড়াইকে আত্মমর্যাদা বোধের লড়াই হিসেবে বর্ণনা করেন মাহফুজ আলম। তার দাবি, নারীরাও 10% কোটার বিরুদ্ধে গিয়েছিলেন, কারণ তাদের আত্মমর্যাদায় লেগেছিল। দেশের আপামর মানুষের আত্মমর্যাদা ভেঙে ফেলেছিলেন শেখ হাসিনা, দাবি মাহফুজ আলমের। তার দাবি, আন্দোলনকারীরা যে নিজেদের রাজাকার হিসেবে স্লোগান দিয়েছিলেন, তার কারণ ছিল রাজাকার বলেই তাদের আত্মমর্যাদা বোধে আগে আঘাত করা হয়েছিল। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনে করেন, রাষ্ট্রের জন্য আত্মমর্যাদা খুবই জরুরি একটা অধিকার। দায় ও দরদ, এ দুয়ের ভিত্তিতে জনগণের আত্মমর্যাদা গড়লে কেউ আর দেশের মানুষকে অধীন করতে পারবে না। তরুণ প্রতিনিধিত্ব, বাক স্বাধীনতা, শ্রমিকদের প্রাপ্য মজুরি নিশ্চিত, পাহাড়ি জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা, গোষ্ঠী হিসেবে নিপীড়নের শিকার আলেমদের আকাঙ্ক্ষা, এমন অসংখ্য আকাঙ্ক্ষা নিয়ে সবাই চূড়ান্ত বদ্ধ দশা থেকে মুক্তি চাইছিল। নইলে কি আর আন্দোলনে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে কেউ মরার জন্য বুলেটের সামনে বুক পেতে দেয়? সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় আলোচনা চলছিল মাহফুজ আলমরা কিভাবে সংগঠিত হয়েছেন। এই বিষয়টিও খোলাসা করেছেন তিনি। কিছু পাঠচক্র ও সাংস্কৃতিক কার্যক্রম, অনেকে মিলে চলে নানা বিষয়ে পড়াশোনা, চলে লেখালেখি। পরে 2021 সালে অক্টোবরে শুরু হয় পাঠচক্র, নাম গুরুবার আড্ডা, অর্থাৎ বৃহস্পতিবারের আড্ডা। প্রথমে ছিলেন মাহফুজ আলম, নাহিদ ইসলাম সহ 4 জন। পরে যোগ দেন আবু বাকের মজুমদার সহ আরও 3 জন। রাষ্ট্র, সমাজ, দর্শন, ইতিহাস আর ধর্মতত্ত্ব এসবের প্রশ্ন নিয়ে ভাবতেন তারা। কামরুদ্দিন আহমেদ লেনিনের বা ইসলামী রাষ্ট্র ভাবনার বাস্তবতা নিয়ে চলত পড়াশোনা, চলত আলোচনা। আলোচনা হতো রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, ইকবালকে নিয়েও। তারা ছাত্রদের বিভিন্ন আন্দোলনেও ছিলেন, আবার বড় বড় আন্দোলনের তাত্ত্বিক ভিত্তি দেওয়ারও চেষ্টা করেন। পরে 6 চক্র ও রসিক আড্ডা সহ বেশ কিছু বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক সংগঠন একই লক্ষ্যে কাজ করে। 2023 সালের 24 সেপ্টেম্বর পূর্বপক্ষ ম্যাগাজিনের পক্ষ থেকে সেমিনারের আয়োজন করা হয়। সেখানে বলা হয় দায় ও দরদের সমাজের কথা। ততক্ষণে এসব নিয়ে 60টির মতো আড্ডা হয়ে গেছে। সেখান থেকে নতুন রাজনীতির প্রস্তাবের ভাবনা আসে। তখন নুরুল হক নূরের সংগঠনের সংকট দেখা দেয়।
তার সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশটি লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে মাহফুজ আলমদের সঙ্গে যুক্ত হয়। তখন ক্যাম্পাসে রাজনৈতিক সংগঠন হিসেবে ছিল ছাত্র অধিকার পরিষদ, আর বুদ্ধিবৃত্তিক স্তরে ছিলেন মাহফুজ আলমরা। এ দুয়ের সম্মিলনে গঠিত হয় গণতান্ত্রিক ছাত্র শক্তি। বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক কার্যক্রম আর রাজনৈতিক কার্যক্রম ছিল আলাদা। মাহফুজ আলমরা রাজনৈতিক বয়ান নির্মাণ করতে নেপথ্যে লেখালেখি বা গবেষণা করতেন। 6 জুলাই মাহফুজ আলমরা উপলব্ধি করেন বড় একটা ছাত্র নাগরিক আন্দোলনে পরিণত করার সুযোগ চলে এসেছে। 6 জুলাই বাংলা ব্লকেট ঘোষণা করার পরই অনেক বেশি জনসম্পৃক্ততা ঘটে। অভ্যুত্থানের মূলে ছিল ছাত্র শক্তির ছাত্র নাগরিক সংহতির ধারণা, আর সেই সংহতির পরিকল্পনা অনুযায়ী বাংলা ব্লকেট কর্মসূচি সাজানো হয়। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছাত্ররা চলে যায়, নাগরিকেরা যোগ দেয়। মাহফুজ আলম উপলব্ধি করেন বাংলা ব্লকেডের পরের সপ্তাহ জুড়ে ঢাকা শহরের জনসমর্থন আদায়ে তারা সমর্থ হয়েছেন। সরকার তখনও ছাত্রদের ওপর সরাসরি হস্তক্ষেপ করতে পারেনি। সেই সুযোগটা গ্রহণ করেছেন মাহফুজরা। পরিকল্পনা ছিল স্লোগানগুলোকে জাতীয় স্তরে গ্রহণযোগ্য করে তোলা। অপরাধ, রাজনীতি সহ নানা বিষয়ের খবর, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ভিজিট করুন prothomalo.com/video। যুক্ত থাকুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।